সূত্রটা কোন দিকে মুভ করা আছে, কোন দিকে তারা মুভ করবে, এটা কি বুঝাইছে? সূত্রটা দিক বুঝাইতেছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আরো বলো, হ্যান্ড রেজ করো, শুনি কার কোথায় প্রবলেম আছে। মুবারক হাসান, তোমার আরো কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করা আছে, যার কথা বলা শেষ হয়ে যাবে হ্যান্ড লোয়ার করে ফেলবা সাথে সাথে। প্রশ্ন করবা, আবারও বলতেছি, যার যেখানে প্রশ্ন আছে প্রশ্ন করো। আমরা প্রশ্নগুলো নিয়েই কিন্তু পরবর্তী অংশে আলোচনায় যাব। এই জন্য তোমাদের প্রশ্ন শুনতে চাইতেছি, কার কোথায় প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি পড়া। আমরা ডিএনএ এর অংশটুকু শেষ করার পরে আমরা আরএনএ এর গঠনে যাব। তো একজন প্রশ্ন করছো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড সম্পর্কে জানার জন্য। তো এটা থেকে শুরু করি আগে। এইটুকু হইতেছে একটা নিউক্লিওটাইড। এখানে মনে করো একটা ফসফেট দিলাম, এইটুকু হচ্ছে একটা নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইড বলতে আমরা এইটুকুকে বুঝবো। এইটুকু হচ্ছে একটা নিউক্লিওসাইড, এইটুকু হইতেছে একটা নিউক্লিওসাইড। তো আমরা এইভাবে বলতে পারি, প্রথম আমরা মনে করো যে নিউক্লিওসাইড থেকে শুরু করতেছি। নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড কাকে বলে? তো এটা অনুধাবনের প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্নে আসে যে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড কি। তো আমরা এইভাবেই বলবো ডিএনএ বা আরএনএ, ডিএনএ বা আরএনএ অণুর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম গাঠনিক একককে, গাঠনিক একককে নিউক্লিওসাইড বলে, নিউক্লিওসাইড বলে। আমি যে সংজ্ঞামূলক প্রশ্নগুলো যেভাবে দিতেছি তোমরা পরীক্ষাতে ঠিক একইভাবে আনসার করার চেষ্টা করবা। আর জ্ঞানমূলক প্রশ্ন তোমরা জানো এখানে কিন্তু নিজের ভাষায় লেখলে হবে না। তুমি মনে করো একটা বানায় একটা লেখা দিয়ে দিলাম, হবে না, কিন্তু এই অংশ তো একদমই হবে না। কারণ এখানে দেখো বানানোর কিছু নাই। তোমার এখানে যদি একটা পয়েন্টও যদি বাদ পড়ে, একটা ওয়ার্ডও যদি বাদ পড়ে, তাহলে কিন্তু স্যারেরা ধরে ফেলবেন। এই জন্য আমি যে সংজ্ঞাগুলো দিতেছি মনে করবা এগুলো বেস্ট। তোমরা এগুলো খাতার মধ্যে সুন্দর করে নোট ডাউন করে রাখবা। যেভাবে বলতেছি ডিএনএ বা আরএনএ এর ক্ষুদ্রতম গাঠনিক একককে বলা হয় নিউক্লিওসাইড। সাধারণত এখানে কি বলছিলাম মনে রাখবা, দুইটা উপাদান। সাধারণত একটি পেন্টোজ সুগার ও নাইট্রোজেন বেস, নাইট্রোজেনের ক্ষারক যোগে গঠিত হয় এই নিউক্লিওসাইড। তো দেখো এখানে যখন আঁকছিলাম, এখানে যখন দেখো রাউন্ড দিছি, যখন একটা সুগার ছিল এর ভিতরে, পেন্টোজ সুগার, আর এখানে দেখো একটা নাইট্রোজেন বেস ছিল। নাইট্রোজেন বেস হিসেবে কি ছিল? এখানে গুয়ানিন ছিল। আর এই পাশে দেখো এখানে একটা সুগার ছিল, পেন্টোজ সুগার, এবং একটা নাইট্রোজেন বেস কি ছিল? সাইটোসিন ছিল। এই দুইটা অংশ যুগে গঠিত হয় নিউক্লিওসাইড। বুঝতে পারছো আশা করি যে ডিএনএ এর এই যে অংশটুকু, এই এককটুকুকে আমরা বলতেছি নিউক্লিওসাইড। আবার যদি আসে নিউক্লিওটাইড সংজ্ঞাটা আমরা কিন্তু কাছাকাছি রাখবো, এমন ভাবে রাখবো যেমন দুইটা সংজ্ঞা তোমার একটা পারলে যেন তোমার আরেকটা মনে থাকে। একই ভাবে বলবো, আমরা এইভাবেই বলবো ডিএনএ বা আরএনএ অণুর ক্ষুদ্রতম গাঠনিক একককে নিউক্লিওটাইড বলে। নিউক্লিওটাইড দুইটার সংখ্যা কিন্তু একই হয়ে গেছে, কিন্তু এখানে উপাদানের মধ্যে কিছু পার্থক্য থাকবে। দুইটা তো আর একবারে আসবে না, এই জন্য সংজ্ঞাটা তোমরা একইভাবে দেওয়ার চেষ্টা করবা, তো তোমার দেখবে সহজে মনেও থাকবে। ডিএনএ আরএনএ এর ক্ষুদ্রতম গাঠনিক একককে আমরা কি বলতেছি? নিউক্লিওটাইড বলে। সাধারণত একটি পেন্টোজ সুগার, তার সাথে আগেটার মধ্যে দেখছিলাম কি ছিল? নাইট্রোজেন বেস ছিল, নাইট্রোজেন বেস, এবং এখানে দেখো অতিরিক্ত আরেকটা অংশ থাকবে, এবং একটি ফসফেট যুগে গঠিত হয় নিউক্লিওটাইড।
তো নিউক্লিওটাইডের মধ্যে আমরা দেখতেছি কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা পেন্টোজ সুগার থাকবে, একটা নাইট্রোজেন বেস থাকবে, এবং একটা কি থাকবে? একটা ফসফেট থাকবে। এটার মধ্যে যদি এই যে দেখো এখানে কি আছে? এডিনিন আছে। এটাকে আমরা সংক্ষেপে লিখবো AMP, এডিনোসিন মনোফসফেট। এটা আমরা এক্সাম্পল দিতেছি। আর এখানে কি ছিল? টি ছিল, TMP, থাইমিন মনোফসফেট। এইভাবে আমরা এক্সাম্পল দিতে পারি। তাহলে এই ছিল আমাদের দুইটা সংজ্ঞা, নিউক্লিওসাইট আর নিউক্লিওটাইড কি। তা আমরা বলতেছি ক্রোমোজোম বা জিনের একককে আমরা কাকে বলতেছি? ডিএনএ কে বলতেছি। এবং ডিএনএরও দেখো এখানে ক্ষুদ্রতম একক পাইছি, আর এই ক্ষুদ্রতম এককগুলাকে আমরা কি বলতেছি? নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইট। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে পরে এই প্রশ্ন আনসার দিব। তো ওই দিন যে ডিএনএ অংশ পড়ছিলাম, আমরা এর পরবর্তী অংশতে চলে যেতেছি। আমরা আজকে পড়বো আরএনএ। তো দেখো প্রথম আরএনএ এর একটা ফিগার রাখতেছি, এই ডিএনএ এর সাথে মিলাই ফিগারটা রাখতেছি, তাহলে তোমাদের মনে থাকবে। ওইখানে ডিএনএ এর মধ্যে আমরা সূত্রক কয়টা দেখছিলাম? আমরা ওখানে 2টা সূত্রক দেখছিলাম, কিন্তু এখানে সূত্রক দেখতেছি কয়টা আছে? একটা আছে। এবং নিচে দেখো মূল গাঠনিক উপাদান কিন্তু আবার একই রকমের। এখানেও আমরা দেখতেছি সুগার, দেখতেছি 5 কার্বনের শর্করা। এই বাইরে ছিল 5 নাম্বার কার্বনটা। 3-5-এর মাঝখানে এখানেও থাকবে ফসফেট। আর এখানে 1 নাম্বার থেকে আগের মতোই, 1 নাম্বার থেকে এখানে নাইট্রোজেন বেস বের করতেছি, এডিনিন। এখানে মনে করো ছিল ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। এখানে আমরা দেখতেছি অতিরিক্ত একটা নতুন একটা নাইট্রোজেন বেস, যেটা ডিএনএ এর মধ্যে ছিল না। এটার নাম কি ছিল? ইউরাসিল। এটার মধ্যে সেই ইউরাসিলটা আছে। তো এখন আমরা আরএনএ এর সংজ্ঞা, আরএনএ কে আমরা সংজ্ঞায়িত করি। দেখি আরএনএ এর সংজ্ঞাটা এরকম দাঁড়াবে। তোমরা খাতা কলম বই সবই রেডি রাখো, এবং আমি যেভাবে বলতেছি এইভাবে লেখো আমার সাথে। প্রথম আমরা আরএনএ এর সংজ্ঞা দিতেছি। আরএনএ কি? আরএনএ এর সংজ্ঞাটা এইভাবে দিবা যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের পলিনিউক্লিওটাইডের গাঠনিক উপাদান হিসেবে রাইবোজ সুগার এবং অন্যতম নাইট্রোজেন বেস ইউরাসিল বিদ্যমান তাকে কি বলা হয়? তাকে বলা হয় আরএনএ। তো আমি যেভাবে সংজ্ঞাটা লিখছি এইভাবে লেখো যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইড। আমরা একটু আগে নিউক্লিওটাইড দেখছি, যে 3টা অংশ যুগে গঠিত হয় নিউক্লিওটাইড। এরকম অনেক অনেক নিউক্লিওটাইড দিয়া আরএনএ তৈরি। আগেই বলছিলাম যে নিউক্লিওটাইড ছিল তার একক। যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইড এককের গাঠনিক উপাদান হিসেবে, তার মূল গাঠনিক উপাদান হিসেবে আমরা দেখতেছি একটা সুগার থাকবে। কেমন সুগার? রাইবোজ সুগার। আর ডিএনএ এর সুগারটা কেমন ছিল? ডিঅক্সি রাইবোজ সুগার। এবং একটা অন্যতম নাইট্রোজেন বেস ইউরাসিল, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এই নাইট্রোজেন বেস ইউরাসিল বিদ্যমান, তাকে আমরা বলি আরএনএ। ওই আরএনএ থেকে তোমরা 2-3টা পয়েন্ট মনে রাখবা। এই পয়েন্টটা মনে রাখবা যে মোট আরএনএ 90% থাকে সাইটোপ্লাজমে, আর 10% থাকে নিউক্লিয়াসে। আমরা ডিএনএ এর মধ্যে কিন্তু উল্টাটা দেখছি। ডিএনএ এর মধ্যে আমরা বলতে পারি 90%ই থাকে তার নিউক্লিয়াসের ভিতরে, আর 10% থাকে মাইটোকন্ড্রিয়াতে, ক্লোরোপ্লাস্টে। আমরা ওইগুলোর মধ্যে ডিএনএ পাইছি, কিন্তু সাইটোপ্লাজমেও থাকতে পারে।
তো কিন্তু আমরা এখানে আরএনএ দেখতেছি মোট আরএনএ 90%ই থাকে কই, সাইটোপ্লাজমে, এবং 10% থাকে তার নিউক্লিয়াসে। পরের পয়েন্ট এটা হবে যে আরএনএ অণু এক সূত্রক। আরএনএ অণু এক সূত্রক। এই যে এখানে আমরা ফিগারে দেখতেছি সূত্রক কয়টা ছিল, একটা সূত্রক, মনোহেলিক্স বলা হয়। কিন্তু ডিএনএ এর মধ্যে আমরা সূত্রক কয়টা পাইছি, দুইটা পাইছি, এই জন্য তখন তাকে আমরা বলতাম ডাবল হেলিক্স। কিন্তু আরএনএ এর মধ্যে আমরা সূত্রক কয়টা পাইতেছি, একটা পাইতেছি, এই জন্য তাকে আমরা বলি মনোহেলিক্স। এইভাবে লিখছি আরএনএ অণু এক সূত্রক। তবে কোন কোন আরএনএতে কোন আরএনএতে ইউ অক্ষরের নেই ফাঁস বা লুপ তৈরি করে, লুপ তৈরি করে। কোন কোন আরএনএ এর মধ্যে দেখব এরকম ইউ অক্ষরের মতো, এরকম ইউ অক্ষরের মতো আমরা দেখব যে ফাঁস বা লুপ তৈরি করে। তো তখন আমরা দেখব মোটামুটি ওই দ্বিসূত্রকের মতো। আর দেখো এরকম তখন দ্বিসূত্রকের মতো কিন্তু আচরণ করবে। যেখানে এ থাকলে এখানে কি আসবো ইউ, সি থাকলে এই পাশে দেখা যায় মোটামুটি জি থাকে, এরকম একটা বিন্যাস তখন আমরা দেখি। তো ইউ অক্ষরের মতো কিছু কিছু আরএনএ এর মধ্যে কি করে, ফাঁস বা লুপ তৈরি করে। কিন্তু নরমালি আরএনএ কেমন থাকে, এক সূত্রক থাকে। এখানে আমরা ফিগারেও দেখতেছি এটা কেমন ছিল, এক সূত্রক ছিল। আর একটা পয়েন্ট মনে রাখবা, এটা হইতেছে এতে নাইট্রোজেন বেস। এতে নাইট্রোজেন বেস কি কি থাকবে, এডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, আর থাকে ইউরাসিল। সংক্ষেপে লিখছি, এটা তোমরা পূর্ণ নামে লিখবা আর কি, যে এর মধ্যে নাইট্রোজেন বেস কয় রকম থাকে, 4 রকম থাকে। ডিএনএ এর মধ্যে আমরা দেখছি 4 রকমের থাকে, কিন্তু ইউ এর পরিবর্তে ওইখানে কি ছিল, থাইমিন ছিল। কিন্তু আরএনএ এর মধ্যে আমরা দেখছি এখানে কোনো থাইমিন নাই, তার পরিবর্তে কি থাকবে, ইউরাসিল থাকবে। থাইমিনের পরিবর্তে কি থাকবে, ইউরাসিল থাকবে। যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো লিখবা। আসলে আরএনএ এর মধ্যে কিন্তু আমরা ডিএনএ এর মতো এইভাবে গঠন আকারে আসে না, কিন্তু যদি আসে তো আমরা এগুলোই হবে তার পয়েন্টসগুলো। এই জন্য এগুলা স্ক্রিনশট দিয়ে রেখা দাও। আরএনএ এর গঠন যদি কখনো পরীক্ষাতে আসে যে এক সূত্রক একটা নিউক্লিক অ্যাসিড, আসতেই পারে, কারণ ডিএনএটা সবচেয়ে বেশি আসছে। একবার মনে করো আসলে এরকম যে আরএনএ এর গঠন বর্ণনা করো, উদ্দীপকটা দেখাই দিল যে একটা এক সূত্রক নিউক্লিক অ্যাসিড, তার গঠন তুমি জানো, যা জানো ব্যাখ্যা করো, তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো, এইভাবে উদ্দীপক দিল একটা। তো যদি থাকে প্রয়োগমূলক প্রশ্নে যদি থাকে তো তুমি এইভাবে দিবা, এবং আমরা সাথে তার আরএনএ এর প্রকারভেদটা উল্লেখ করব। তো এই ছিল মোটামুটি আমাদের প্রাথমিক আলোচনা। এখন আমরা চলে যেতেছি আরএনএ এর প্রকারভেদে। ডিএনএ এর মধ্যে কিন্তু আমরা কোনো প্রকারভেদ পাই নাই। ডিএনএ একরকমই ছিল এবং সার্বজনীন ছিল। যেসব উদ্ভিদ বলো, প্রাণী বলো, সবার ডিএনএ কিন্তু একই প্রকৃতির। হ্যাঁ, এখানে নিউক্লিয়াসের আকারের মধ্যে চেঞ্জ ছিল, ক্রোমোজোম সংখ্যার মধ্যে চেঞ্জ ছিল, কিন্তু আমরা দেখছি ডিএনএ কিন্তু যে মূল যে বেসিক স্ট্রাকচারটা এটা কেমন ছিল, একই রকমের ছিল, গঠন একই রকমের ছিল, সার্বজনীন একটা গঠন আমরা দেখছি। কিন্তু আরএনএ এর মধ্যে আমরা দেখতেছি প্রকারভেদ আছে। আরএনএ তে সাধারণত কেমন হয়, 5 প্রকার হয়ে থাকে। আরএনএ সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। তোমাদের বইয়েও এই 5 প্রকারেরই আলোচনা করা হয়েছে। তো প্রথম যে আরএনএটা আমরা দেখব এটাকে আমরা বলবো টিআরএনএ। তোমার বইও দেখবে যে প্রথমে টিআরএনএ সম্পর্কে বলছে। এটার পূর্ণরূপ হয়েছে ট্রান্সফার আরএনএ। এটার পূর্ণরূপ হইতেছে ট্রান্সফার আরএনএ। সংক্ষেপে আমরা বলি স্মল লেটারের টি দিয়া তারপরে আরএনএ লিখি। তাহলে এই সংখ্যাটা হচ্ছে এরকম, যে আরএনএ জেনেটিক কোড অনুসারে, জেনেটিক কোড অনুসারে জিনে নাইট্রোজেন বেস দিয়ে একটা ভাষা লেখা হয়। আমরা পরবর্তীতে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ওই সময় আমরা জেনেটিক কোড সম্পর্কে জানবো। আপাতত জানো নাইট্রোজেন বেস দিয়ে একটা ভাষা, একটা একক লেখা হয়, তাকে আমরা বলতেছি জেনেটিক কোড। যে আরএনএ জেনেটিক কোড অনুসারে
যে আরএনএ জেনেটিক কোড অনুসারে এমিনো অ্যাসিডকে কোষের রাইবোজোম নামক অঙ্গাণুতে স্থানান্তর করে তো সংজ্ঞাটা আমরা এইভাবে দিব যে আরএনএ জেনেটিক কোড অনুসারে অ্যামিনো অ্যাসিডকে কোষের রাইবোসোম নামক অঙ্গাণুতে স্থানান্তর করে, তাকে আমরা বলি টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। সে পরিবহন করে, সে একটা উপাদানকে মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের কাজে সে নিয়োজিত। সে কি পরিবহন করে? সে পরিবহন করে অ্যামিনো অ্যাসিডকে। তো অ্যামিনো অ্যাসিডকে সে কোথায় নিয়ে যায়? অ্যামিনো অ্যাসিডকে সে নিয়ে যায় কোষের রাইবোসোম নামক একটা অঙ্গাণুতে। তবে সেই আরএনএ কে আমরা বলতেছি ট্রান্সফার আরএনএ। এটা সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। এরা মোট যে আরএনএ আছে, এই আরএনএর কত পার্সেন্ট থাকতে পারে? এরা মোট আরএনএ দেখা যায় 15%। এরা মোট আরএনএর কত পার্সেন্ট? 15%। এরা দেখা যায় 31 থেকে 42 প্রকারের হয়ে থাকে। অ্যামিনো অ্যাসিড তোমরা জানবা, আমরা কোষ রসায়নের মধ্যে পড়বো, অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে কত রকম পাওয়া গেছে? 20 রকমের, এবং আরো বেশি আসে। অন্যান্য উদ্ভিদ প্রাণী মিলে আমরা অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি। তো এই অ্যামিনো অ্যাসিডের প্রকারের উপর ভিত্তি করে আমরা দেখতেছি আরএনএ কত রকমের হয়ে থাকে। অ্যামিনো অ্যাসিড যত রকমের, আরএনএ মনে করো তত রকমই হবে। তো ওই হিসেবে আমরা দেখতেছি 31 থেকে 42 প্রকারের হয়ে থাকে। আরেকটা তথ্য মনে রাখবা, এরা ক্ষুদ্র। এই আরএনএ গুলা কেমন থাকে? অনেক ক্ষুদ্র, যার আণবিক ওজন হইতেছে 25,000 ডাল্টন। আমরা ডিএনএ পড়ছিলাম অনেক বড় অণু, 10⁶ থেকে 10⁹ ছিল, কিন্তু এখানে আমরা দেখতেছি এটার অণুর আকার হইতেছে খুবই ছোট, মাত্র 25,000 ডাল্টন। আরেকটা তথ্য হইতেছে এতে ডিফাস, টিফাস ও অ্যান্টিকোডন ফাস থাকে। এই আরএনএ আমরা যদি ছবিটা দেখি, এটা এরকম দেখা যাবে। এরকম আমরা দেখবো কিছু কিছু জায়গাতে ইউ অক্ষরের মতো ফাস বা লুপ তৈরি করছে। ইউ অক্ষরের মতো ফাস বা লুপ তৈরি হয়েছে। এটাকে আমরা বলতেছি ডি ফাস বা লুপ, এটাকে আমরা বলতেছি টি লুপ, আর এটাকে আমরা বলতেছি অ্যান্টিকোডন। এই প্রান্তটাকে আমরা বলতেছি অ্যান্টিকোডন। আমরা জাস্ট কয়েকটা প্রান্ত চিন্তা করতেছি, এটার মধ্যে এরকম কয়েকটা প্রান্ত দেখা যাবে, ডি প্রান্ত, তার টি প্রান্ত, আর এটা হচ্ছে অ্যান্টিকোডন প্রান্ত। এই জন্য এটাকে আমরা বলতেছি ডি ফাস, টি ফাস, আর এটা কি বলছি? অ্যান্টিকোডন ফাস। আরেকটা তথ্য এটা মনে রাখবা, এই যে এখানে একটা অ্যামিনো অ্যাসিড বসা যায়, আমি আগেই সংজ্ঞার মধ্যে বলছি, সে অ্যামিনো অ্যাসিডকে পরিবহন করে এর এসিসি ধারায়। তাহলে এই প্রান্তে আমরা দেখা যাবে যে 3টা নাইট্রোজেন বেস থাকবে, এ সি সি, মানে এডিনিন, সাইটোসিন। এই ধারার মধ্যে দেখো একটা গোল একটা বল দেখতেছি, এই বলটাকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড। এর এসিসি ধারায় অ্যামিনো অ্যাসিড বসে যায়। কোন ধারাটার মধ্যে দেখছি? এসিসি ধারায়। তো আমরা মোটামুটি এই তথ্যগুলো আমরা এই আরএনএ সম্পর্কে পড়লে হবে। যে তুমি প্রথমে এরকম একটা সংজ্ঞা দিবা, তারপর এই পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবা। এখানে আমরা কি লিখছি? যে মোট আরএনএ কত পার্সেন্ট থাকে? 15% থাকে। এটার মধ্যে আবার প্রকারভেদ দেখছি, 31 থেকে 42 প্রকারের হয়ে থাকে। এরা অনেক ক্ষুদ্র প্রকৃতির, আণবিক ওজনের কথা বলছি, তারপরে তার প্রান্তগুলা বলছি, এবং শেষে বলছি তার একটা প্রান্তে একটা অ্যামিনো অ্যাসিড বসে যায়। এটা ছিল টিআরএনএ নিয়ে আলোচনা। তো এইভাবে লিখবা, আর যাদের লিখতে অসুবিধা হইতেছে, মনে করো লিখতে পারো নাই, তারা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপরে আমরা যে আরএনএ দেখব, এটার নাম হচ্ছে এমআরএনএ।
এম আরএনএ, এটাকে আমরা বলতেছি মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ পূর্ণরূপ। যে আরএনএ প্রোটিন সংশ্লেষণের বার্তা, যে আরএনএ প্রোটিন সংশ্লেষণের বার্তা প্রোটিন সংশ্লেষণের জন্য একটা মেসেজ তার মধ্যে থাকে, আর এই বার্তাগুলা থাকে আমরা দেখব তোমার বইয়ে দেখবে এরকম খাঁজ কাটা প্রকৃতির কিছু অংশ দেওয়া আছে। এখানে মনে করো এক একটা অ্যামিনো অ্যাসিড আছে, সরি এখানে মনে করো এক একটা নাইট্রোজেন বেস আছে, নাইট্রোজেন বেস, এগুলো ছিল নাইট্রোজেন বেস এ সি, মনে করো জি ইউ এ ইউ, এরকম মনে করো তিনটা নাইট্রোজেন বেস মিলে এরকম বার্তার একক থাকে। তো কি বলছি, যে আরএনএ প্রোটিন সংশ্লেষণের বার্তা ডিএনএ অণু থেকে রাইবোজোম পর্যন্ত নিয়ে যায়, রাইবোজোম পর্যন্ত নিয়ে যায়, তাকে আমরা বলবো এমআরএনএ। তাহলে আমরা কিভাবে বলতেছি যে এটা হচ্ছিল একটা এমন একটা আরএনএ যে কি করে, বার্তা বহন করে, বার্তা বাহক। আর এই বার্তাটা কোত্থেকে, ডিএনএ থেকে কোথায় নিয়ে যায়, রাইবোজোম নামক অঙ্গাণুতে নিয়ে যায়। আর আমরা পড়ছি এই রাইবোজোম নামক অঙ্গাণুতে কি হয়, প্রোটিন সংশ্লেষণ হয়। তো তুমি এখানে আরো কিছু তথ্য জানবা এটা সম্পর্কে। যে তথ্যটা হইতেছে, এর একটা প্রান্তকে আমরা মনে করো বলতেছি 5' প্রান্ত, এর 5' প্রান্তের নন কোডিং, এগুলা কিন্তু কোড, কিন্তু এই প্রান্তে একটা জায়গা আছে যেখানে কোনো কোড থাকবে না। নন কোডিং অঞ্চলকে কোন প্রান্তের, 5' প্রান্তের। তো দেখো আগেই বলছিলাম ডিএনএ যদি না বুঝছো তাহলে অসুবিধা হবে। এই দেখো যে কথাগুলো কিন্তু আসবে, আমরা কিন্তু ডিএনএ এর মধ্যে কিন্তু এগুলো পড়ছি, 5' প্রান্ত, 3' প্রান্ত। এই 5' প্রান্তের নন কোডিং অঞ্চলকে 5' লিডার, তো এই জায়গাটাকে বলা হইতেছে 5' লিডার, এবং 3' প্রান্তের নন কোডিং অঞ্চলকে 3' ট্রেইলার বলে। তো এই প্রান্তে মনে করো 3' প্রান্ত ছিল, তাকে আমরা বলতেছি 3' ট্রেইলার। তো ওইখানেও দেখা যায় কিছু নাইট্রোজেন বেস থাকে যার মধ্যে কোনো কোড থাকে না, আর ওই জায়গাকে আমরা বলতেছি, ওই জায়গাটাকে আমরা বলতেছি নন কোডিং অঞ্চল। অর্থাৎ দুইটা প্রান্তকে বলতেছি, এর 5' প্রান্তকে বলতেছি 5' লিডার, আর 3' প্রান্তকে বলতেছি 3' ট্রেইলার। এই ছিল মোটামুটি আরেকটা তথ্য। এখানে আমরা আরো জানবো এর পরিমাণ কত। কোষে এর পরিমাণ 5 থেকে 10%, কিন্তু তার আণবিক ওজন একটু বেশি। আণবিক ওজন হইতেছে কত, 5 লাখ থেকে 20 লাখ পর্যন্ত হয়ে থাকে। তার আণবিক ওজন এই 5 লাখ থেকে কত, 20 লক্ষ ডাল্টন পর্যন্ত হয়ে থাকে। তো আমরা আরেকটা আরএনএ পড়লাম, এই আরএনএ কে কি বলছি, এমআরএনএ। তো আমরা আরএনএ কয়টা পড়ছি, 2টা আরএনএ পড়ছি। এবার আমরা চলো 3 নাম্বার আরএনএ যাই। বাকি আরএনএ সম্পর্কে আমাদের এত ডিটেলস জানা লাগবে না, যে তথ্যগুলো জানলে হবে জাস্ট ওইটুকু লিখবো। আর আমাদের বইও দেখবা এগুলো সম্পর্কে এত কিছু লেখে নাই, এগুলোর গুরুত্ব কম, এই দুইটারই গুরুত্ব বেশি ছিল। একটা আরএনএ আছে, এটা রাইবোসোমে থাকে, এটার নাম হচ্ছে রাইবোসোমাল আরএনএ, সংক্ষেপে আমরা বলি আরআরএনএ। তো এটা সংখ্যাটা হচ্ছে এরকম, যে আরএনএ রাইবোসোম নামক অঙ্গাণু গঠনে ব্যবহৃত হয়, রাইবোসোম নামক অঙ্গাণু গঠনে ব্যবহৃত হয়। তো তোমরা জানো আমরা কোষীয় অঙ্গাণু পড়ার সময় একটা অঙ্গাণু পড়ছিলাম রাইবোসোম, এবং আজকে দেখো বারে বারে কিন্তু এই অঙ্গাণুর নামটা আসছে, কারণ এখানে কি হয়, প্রোটিন সংশ্লেষ হয়। তো এই রাইবোসোম নামক অঙ্গাণুর মূল গাঠনিক উপাদান হিসেবে যে আরএনএ ব্যবহৃত হয় তাকে আমরা বলতেছি, তাকে বলা হয় আরআরএনএ। পূর্ণরূপ হচ্ছে রাইবোসোমাল আরএনএ।
তো বিজ্ঞানীরা খুঁজে পাইছেন এটার গঠনটা কেমন। এটার গঠনটা হয়েছে এরকম 2 সুতা বিশিষ্ট, 2 তন্ত্রী বা 2 সূত্রক বিশিষ্ট এরকম 2টা সূত্রক থাকে, আর এইগুলা দিয়ে এই আরএনএ তৈরি হয়। তুমি বলতে পারো এর পরিমাণ হইতেছে, এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এর পরিমাণ হচ্ছে 80 থেকে 90%। আগের গুলো তো আমরা পাইছি, একটা পাইছি 15% পাইছি, একটা 5 থেকে 10% পাইছি, কিন্তু এই আরএনএটা থাকে সবচেয়ে বেশি। যদিও তার কাজ মাত্র একটাই, রাইবোসোম নামক অঙ্গাণু তৈরি, কিন্তু এর পরিমাণ দেখো অনেক বেশি থাকে, 80 থেকে 90%, 80 থেকে 90% এই পার্সেন্টেজ এই আরএনএ এর মধ্যে দেখা যায়। আরো 2টি আরএনএ আছে, এইগুলো সম্পর্কে আমরা অল্প একটু জানবো। একটা হইতেছে জি আরএনএ, জি স্মল লেটারে জি আরএনএ। এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক আরএনএ। এটা কই পাওয়া যায়? এটা ভাইরাসে পাওয়া যায়। ভাইরাসের জেনেটিক বৈশিষ্ট্য ধারণ করে যে আরএনএ। ভাইরাসের জেনেটিক বৈশিষ্ট্য ধারণ করে যে আরএনএ, তাকে আমরা বলি জেনেটিক আরএনএ। তো এখন আমরা জানবো কিছু কিছু আরএনএ আছে, কিছু কিছু ভাইরাস আছে তার মূল উপাদান হচ্ছে ডিএনএ। যেমন পোলিও ভাইরাস। এছাড়া অনেক ভাইরাস, আমরা ভাইরাসের অধ্যায় যখন পড়বো তখন দেখবো ওদের আমরা জেনেটিক উপাদান হিসেবে কাকে দেখবো? ডিএনএ কে দেখবো। ওই ভাইরাসগুলোর মধ্যে জেনেটিক উপাদান হিসেবে কি থাকে? ডিএনএ থাকে। কিন্তু আমরা জানবো এমনও কিছু ভাইরাস আছে যার মধ্যে ডিএনএ থাকে না, ডিএনএ অনুপস্থিত। ওই ভাইরাসের জেনেটিক উপাদান হিসেবে যে আরএনএ ব্যবহৃত হয়, জেনেটিক বৈশিষ্ট্য পরিবহন, স্থানান্তর বা ধারণ যে আরএনএ করে, তাকে আমরা বলি জেনেটিক আরএনএ। এইচআইভি ভাইরাসের মধ্যে কিন্তু কোনো ডিএনএ নাই, তার মধ্যে কি আছে? আরএনএ আছে। আর ওই কি আরএনএ আছে? এই জি আরএনএ। ইভেন এই যে করোনা ভাইরাসের কথা যে আমরা নাম শুনি, ওইটার মধ্যে যে আরএনএ আছে, কি আরএনএ আছে? এই জি আরএনএ। তো আরেকটা আছে আরএনএ, এটাকে আমরা বলি মাইনর আরএনএ। মাইনর আরএনএ, এটাকে আমরা সংক্ষেপে বলি এমআই আরএনএ, মাইনর আরএনএ। আর এটার একটাই মাত্র কাজ, এটা হচ্ছে এনজাইমের কাঠামো প্রদান। এনজাইমের কাঠামো প্রদান। তো আমরা সংজ্ঞা বলতে পারি যে আরএনএ এনজাইমের কাঠামো প্রদান করে, তাকে বলা হয় মাইনর আরএনএ। তো এই ছিল মোটামুটি আরএনএ এর প্রকারভেদ, আরএনএ নিয়ে আলোচনা। এখন বলো, তোমাদের আজকে পড়ার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা? তোমাদের কাছ থেকে প্রশ্ন আশা করতেছি, হ্যান্ড রাইজ করো। আমরা ডিএনএ আরএনএ এর পার্থক্য আমরা সামনের দিন পড়বো। ডিএনএ আরএনএ এর পার্থক্যটা আমরা সামনের দিন দেখবো। হ্যান্ড রাইজ করছো এমডি আনোয়ার হোসেন। বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আনোয়ার, স্যার তুমি একটু আপনার লাইনে থাকো। পড়াটুকু সবটুকু আমি বুঝতে সবার পারি। একটা কথা বলি, সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি। এটা হইতেছে আমরা যে ডিএনএ অণুটা আঁকছিলাম, এবং আয়শা যে প্রথম যে আমরা বোর্ডের মধ্যে যে ডিএনএ অণুটা দেখছিলাম, এই ডিএনএ অণুটা তোমরা ভালো করে আঁকবা খাতার মধ্যে। খাতার মধ্যে আইকা এটার ছবি তুলে ফেসবুকে আমার যে মেসেঞ্জার আছে, গ্রুপের মেসেঞ্জার না কিন্তু, ফেসবুকে তোমরা গ্রুপে ঢুকেই দেখবা তোমাদের যে গ্রুপ, এই গ্রুপটা হইতেছে তোমাদের সায়েন্স 6। আচ্ছা, তোমাদের গ্রুপের মধ্যে দেখবা এই গ্রুপে অ্যাডমিন হিসেবে আমি আছি। তো আমার মেসেঞ্জারে তোমরা এই ছবিটা শুধুমাত্র পাঠাবা। অন্য গ্রুপেও কিন্তু একই কাজ দিয়েছি। এই ডিএনএ ছবিটা আমার মেসেঞ্জারের মধ্যে তোমরা সেন্ড করবা ছবি তুইলা, এবং আমি দেখবো তোমরা কেমন আঁকতে পারো, এবং আমি এটার উপর মার্কিংও করব। মেসেঞ্জারের মধ্যে মাহমুদ হাসান, দেখবা আমি অ্যাডমিন হিসেবে আছি, আমার মেসেঞ্জার অংশের মধ্যে, মেসেঞ্জার বক্সের মধ্যে তোমরা ছবিটা তুলে পাঠাবা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন প্রশ্ন করতেছিল কে? আনোয়ার বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার পড়াটুকু সবটুকু বুঝতে পারি, কিন্তু চিত্রগুলো যে দ্রুত আঁকেন আমরা তো আঁকতে পারি না খাতায়। চিত্র স্ক্রিনশট দিয়ে নিবা,
কোন চিত্র লেখাগুলো কোনটা লিখতে পারে আপনার কোনটা আঁকতে পারো না বলো লেখাগুলো আপনার সাথে লিখতে পারে, কিন্তু চিত্রটা তো আঁকতে পারি না আপনার সাথে, একটু লেট হয়। চিত্র কোনটা বলো। এখন তুমি যে ডিএনএ ফিগারের কথা বলো, এই ডিএনএ ফিগার আঁকতে কিন্তু তোমার সময় লাগবে, কারণ তোমার যে শেপটা আছে তুমি শেপটাই তো আঁকতে পারবা না। এই জন্য বলছি এটা বাসায় প্র্যাকটিস করবা। ডিএনএ কিন্তু আমি কিন্তু একদিনে বোর্ডে আঁকতে পারি নাই। ইভেন তোমার মতো যখন ছাত্র ছিলাম আমি কিন্তু একদিনে মনে করো যে আজকে রাতারাতি আমি ডিএনএ শিখে ফেলবো, এরকম কিন্তু হয় না। আমার কিন্তু অনেক প্র্যাকটিস করা লাগছে। এবং আমি যদি খাতায় আঁকি এর চেয়ে অনেক কম সময়, তোমার বোর্ডে যতক্ষণ আঁকি তার অর্ধেক সময় আঁকতে পারবো। তারপর তোমরা প্র্যাকটিস স্যার করবা, আপনি ফিগারটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই জন্য বলছি তোমরা ফিগারটাকে চিত্রের আমার সময় মেসেঞ্জারে পাঠাবা। লেখা লিখতে চিত্রের পারো তো সময় নাকি? আঁকবে জি স্যার। লেখাটা তো লিখতে পারো? জি স্যার লেখা লিখতে পারি। হ্যাঁ, তারপর একটা সুবিধা আছে, যেহেতু তুমি মোবাইলে দেখতেছো স্ক্রিনশট দিয়ে রাখবা এবং পরবর্তীতে ওইভাবে প্র্যাকটিস করবা। আর স্যার আপনার কথাগুলো একটু স্লো বললে ভালো হয়, কথা স্লো ফাস্ট হয়ে যায় বেশি। এখন হইতেছে আমরা দেখো একটা ডিজিটালাইজ সিস্টেমের মধ্যে আমরা চলতেছি, তো অনেক সময় দেখা যায় নেটেরও প্রবলেম হয়। তারপর আমি চেষ্টা করবো আস্তে বলার জন্য। তারপর তো অনেক আসতে বলি, ক্লাসে যখন ক্লাস করবা দেখবো আরো ফাস্ট বলতেছি। আচ্ছা, আমি চেষ্টা করবো যতটুকু পারি চেষ্টা করবো আস্তে বলার জন্য। থ্যাংক ইউ। স্যার আচ্ছা, মুবারক হাসান বলো। স্যার এই যে অ্যান্টিকোডনটা কি স্যার? অ্যান্টিকোডনটা হইতেছে কোড বা মেসেজ থাকে। কোড বা মেসেজ থাকে কার মধ্যে? মেসেঞ্জার আরএনএ এর মধ্যে। আমরা যখন ট্রান্সলেশন পড়ব, এই মেসেজ থাকে কার মধ্যে? এই মেসেজ থাকে আরএনএ এর মধ্যে, এমআরএনএ এর মধ্যে। তো আমরা যখন ট্রান্সলেশন পড়ব আমরা দেখব যে এই যে প্রান্তটা, এটা ছিল মনে করো টিআরএনএ, এটা ছিল টিআরএনএ, আর এটা হচ্ছে এমআরএনএ। তাহলে এই যে প্রান্ত, এই প্রান্তের মধ্যে যে ফাস্টটা তৈরি হয়েছে, নিচের দিকে যে ফাস্টটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলি অ্যান্টিকোডন। এখানে থাকে কোডন, মনে করো সিইউএ এরকম ছিল, আর এখানে থাকবে জিসিইউ। আমরা সামনে পড়বো, ট্রান্সলেশনের মধ্যে পড়বো। দেখো তার কোডনের বিপরীতে এখানে 3টা নাইট্রোজেন বেস আছে। এই 3টা নাইট্রোজেন বেস ধারণ করে টিআরএনএ এর যে প্রান্তটা, এই 3টা নাইট্রোজেন বেস ধারণ করে টিআরএনএ এর যে প্রান্ত, তাকে আমরা বলি অ্যান্টিকোডন প্রান্ত। তাহলে এটা ছিল কোডন, আর এটা হচ্ছে তার বিপরীত অ্যান্টিকোডন। তুমি আপাতত মনে রাখো যে টিআরএনএ এর একটা প্রান্ত, এটাকে আমরা বলবো অ্যান্টিকোডন প্রান্ত। পরে বল, আর কোনো প্রশ্ন আছে? স্যার বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, মাহবুবুল আলম হ্যান্ড রাইজ করছো, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা কোন চিত্র আঁকাবো? বোর্ডের বাম পাশে যে চিত্র দেওয়া আছে ওইটা কি? এখানে দেখো আরএনএ কিন্তু আমরা কয়েক রকমের বলছি। এখন মনে করো এটা আরএনএ সার্বজনীন। হ্যাঁ, বোর্ডের বাম পাশে যেটা আছে, আমি যে প্রথম যখন বলছিলাম যে আরএনএ কাকে বলে, আরএনএ যে প্রথম 3টা বৈশিষ্ট্য বলছিলাম, ওইটার সাথে মিল রেখে এই ফিগারটা আঁকছিলাম। জি কথা বলছে সার্বজনীন হিসাবে এই ফিগারটা, কিন্তু আমরা তো পরবর্তীতে আরএনএ এর প্রকারভেদ বলছি। একটা ছিল টিআরএনএ, একটা এমআরএনএ, এক একটার মধ্যে আমরা এক এক রকম দেখতেছি। তো সার্বজনীন ভাবে যদি তুমি আরএনএ এর ফিগার দিতে চাও তাহলে এটা ঠিক আছে। আরএনএ সার্বজনীন ফিগার এটা। আপনার কথা স্পিড ঠিক আছে, অনেকের নেটের সমস্যা থাকে তাই ওরকম বলে, আচ্ছা, এমনি ধন্যবাদ, কথা স্পষ্ট ধন্যবাদ। তারপর আমি বুঝি, আমি একটু স্পিডেই বলি। আচ্ছা, আমি একটু আস্তে বলার চেষ্টা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো কারো কোনো প্রশ্ন আছে? মুবারক, তোমার কি আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি আজকে যা দেখছি আমরা সামনের ক্লাসে এরপর থেকে আলোচনা করব। আমরা সামনের ক্লাসে ওই ডিএনএ আরএনএ এর পার্থক্য, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন। তবে এই সপ্তাহে তো আজকে লাস্ট ক্লাস, মাঝখানে শুক্রবার শনিবার আছে। আমাদের যে পড়াটুকু ছিল এগুলো ভালো করে কমপ্লিট করবা। ইভেন আগের যে কোষীয় অঙ্গাণুগুলো আমরা পড়ছি এগুলো ভালো করে দেখবা। বায়োলজি হচ্ছে এমন একটা বিষয়, তুমি যদি কয়েকদিন গ্যাপ দাও, তুমি যদি রিভিশনে না থাকো, দেখবা সব পড়া মনে হবে তোমার কাছে নতুন, একদম নতুন মনে হবে। অন্য সাবজেক্টে কিন্তু এমন হয় না, কিন্তু বায়োলজিতে এমন হয়। 6 মাস না পড়ে দেখো, মনে হবে এই কথাগুলো তুমি প্রথম শুনতেছো। তখন যদি তোমার ডিএনএ পড়াই, মনে হবে যে কোনোদিন আর শোনো নাই, এই ডিএনএ প্রথম শুনতেছো এমন মনে হবে। বিল্লাল হোসেন হ্যান্ড রাইজ করছো, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো।